আমাদের গত এক যুগে যতগুলো আন্দোলন হয়েছে, একমাত্র সফল আন্দোলন হিসাবে বিরোধী দলের আন্দোলন সহ যদি বিবেচনায় নেই, এই কোটা বিরোধী আন্দোলনটাই আসলে সফল হয়েছে। এবং সেটা আমরা জানি যে 56% বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের, ধরুন 30%, নারীদের জন্য 10, জেলাভিত্তিক 10 এবং জাতিগত 5%। এবং তারা ন্যায্যভাবেই আসলে এইটা চাচ্ছিল, এই আন্দোলনটা করছিল যে মেধাবীদের আসলে বঞ্চিত হয়। মেধাবীদের বঞ্চিত হওয়ার কারণটা হচ্ছে কি, আমি এথিক্সের ছাত্র, আমাদের ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নামে একটা বিষয় আছে। কোটা সিস্টেমটা করা হচ্ছিল হলো অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসাবে, যারা পিছিয়ে পড়ে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু এটার বিরুদ্ধে একটা এথিক্যাল আর্গুমেন্ট হচ্ছে যে এটা রিভার্স ডিসক্রিমিনেশন তৈরি করে। আর রিভার্স ডিসক্রিমিনেশন হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের সাথে কনফ্লিক্ট করে। তাহলে আপনি একটা আইন করবেন যেটার এথিক্যাল বেসিস থাকবে না, সেটা তো হয় না। যার কারণে এটা সমাধান হিসাবে অনেক এথিসিস্ট মনে করেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা ইউনাইটেড নেশনের 1949 মেইতে, সেটাকে ফলো করা হয়। তার মানে মানবাধিকারের বিষয়টাকে এখন আইন প্রণয়নের ক্ষেত্রে ভিত্তি হিসাবে নেয়, মানে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ত্রুটি হিসাবে ওই সাজেশনটা আসছে। এবং সেই আলোকে আমার মনে হচ্ছে কোটা আন্দোলন, বিরোধী আন্দোলন যেটা, সেটা নৈতিকভাবে অত্যন্ত স্ট্রং এবং সরকার যথাসময়ে এটা আসলে এক ধরনের পদক্ষেপ নিয়েছে। এবং এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যেখানে ছাত্রদের সহাবস্থান নেই, ছাত্ররা আসলে এককভাবে ক্যাম্পাসে থেকে প্রতিপক্ষ না থাকার কারণে পাওয়ার চর্চা করতে করতে ওরা এক সময় মানে শক্তি প্রদর্শনের মাধ্যম হিসাবে মাদকাসক্ত এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সেরকম একটি অবস্থায় এই ধরনের ছাত্রদের অধিকার আদায়ের, মানে আফটার গ্রাজুয়েশন জবের ন্যায্যতার জন্য তারা যে এক হবার একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিল, এটা আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, সচেতন হওয়ার ক্ষেত্রে একটা বড় প্ল্যাটফর্ম ছিল। তাহলে এটা এক হচ্ছে হলো মানুষের অধিকার আদায়ের, অর্থাৎ মানে ইউনিভার্সাল ডিক্লারেশন যেটা বলছি, সেটা এনশিওর করার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের মুভ ছিল। আরেকটা হচ্ছে এদেশে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক জিনিস ছিল। যেমন আমরা দেখছি যে ডাকসুতে 2 নেতা তৈরি হয়েছিলেন তখন, এবং তারা একটা রাজনৈতিক দলও করেছে, গণ অধিকার পরিষদ, আপনি দেখেছেন। যাই হোক, যদিও এর মধ্যে অনেক কিছু বিভাজন আছে, কিন্তু আমি মনে করি তাদের এই আন্দোলনের যে ফলাফলটা, সেই ফলাফলটা পজিটিভ ছিল এবং সরকারের ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু যারা বিবাদী ছিল তাদের রিটের প্রেক্ষিতে আমরা দেখলাম যে রিট করেছে তারা 2021 সালে, এবং 2024-এর এই জুনের 5 তারিখে হাইকোর্ট আসলে তাদের রিটের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের যে অংশটা, সেটাকে বাদ দিয়ে, মানে ওই পরিপত্রটা 18 সালে যেটা জারি করা হয়েছে, এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি যে কারণে বলছি যে এখনো একটা হোপ আছে, সরকার এটা বিবেচনায় নিয়ে হয়তো এটা করবেন। এখানে রাষ্ট্রপক্ষ কিন্তু ওই রায় স্থগিত করার জন্য আপিল বিভাগে আবার আবেদন করেছে। তার মানে দেখা গেল যে 2021 সনের মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি যারা নিজেদেরকে ভিকটিম মনে করছেন, বঞ্চিত মনে করছেন, তাদের রিটের প্রেক্ষিতে আমরা দেখলাম জুনের 5 তারিখ উচ্চ আদালত ওইটাকে আমলে নিয়ে আগের যেই 2018 আন্দোলনের যেই ফলটা, অর্থাৎ ওই পরিপত্রটা থেকে এটা বাদ দিয়ে, এবং বলছে যে এটা আসলে অবৈধ। এখন ছাত্ররা আবার আন্দোলনে নামছে যে এইটা তো ঠিক না, আসলে আমাদের আগের সিদ্ধান্ত যেটা দেওয়া হয়েছে সেটাই ঠিক, এবং তারা একটা আলটিমেটামও দিয়েছে। এখন আন্দোলনকারীরা বলছে যে আমাদের আলটিমেটাম আছে কিন্তু, এবং আলটিমেটামে তারা যেটা বলছে যে তারা অত্যন্ত সেন্সিবল একটা প্রস্তাব দিয়েছে। আপনার এই মাধ্যমে আমি এই বিষয়টা একটু বিবেচনায় নিতে বলবো। তা না হলে আমরা যতই বলি যে এই ধরনের আন্দোলনে অবশ্যই ছাত্রদের এমনিতেই তারা আসলে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের পয়েন্ট অফ ভিউতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকটা হচ্ছে তাদের সেশন জট, চাকরি না পাওয়া এবং দীর্ঘমেয়াদে ছাত্রত্ব নিয়ে এই কষ্ট তাদের জন্য ডাবল ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে যারা সরকার বাহাদুর, যারা এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেন, দয়া করে তাদের প্রস্তাব দাবিগুলোকে একটু বিবেচনায় নেবেন। তারা খুব সিম্পল কথা বলছে যে 2018 সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে তারা বলছে যে 10% সর্বোচ্চ কোটা রেখে সংস্কার করুক, তারা কিন্তু বাদ দিতে বলেনি। দ্বিতীয়টা তারা যেটা বললো যে কোটায় যারা এই সুবিধাটা পাবে তারা একবার আবেদন করার পর
দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দেওয়া ঠিক না, কিংবা কোটায় যদি মিনিমাম যোগ্যতা, যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারে ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে মেধায় যারা উপযুক্ত তাদের কাছ থেকে ওই জায়গাটা পূরণ করা, এটা অসম্ভব অযৌক্তিক কিছু না। এবং সর্বশেষ দাবি যেটা, সেটা হচ্ছে প্রাণের দাবি, বোধহয় আমাদের তিনজনের দাবি 18 কোটি মানুষের মতো, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমরা দেখেছি এটা ব্যাপকভাবে বিপর্যস্ত হচ্ছে। ফলে আমাদের এই ছাত্ররা, আমাদের এই চরম অভিভাবকদের ব্যর্থতার জায়গায় সন্তান হয়ে পিতা মাতাকে সাবধান হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আশা করি এই আবেদনে অভিভাবক হিসাবে সরকার রেসপন্ড করবে।